সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় টিভির নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ফেডারেল বাই ইলেকশন বা কানাডার যে ফেডারেল গভর্নমেন্টের যে উপনির্বাচন হবে 3টি আসনে, আমরা সেটি নিয়ে কথা বলবো। আমরা আজকে মূলত দৃষ্টি দেব স্কারবরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনকে ঘিরে, এবং পাশাপাশি আরও 2টি আসনে নির্বাচন হবে, সেটি ইউনিভার্সিটি রোজডেল আসনে এবং আরেকটি হবে মন্ট্রিয়েলের একটি আসনে, যেটি সম্প্রতি কোর্টের রায়ে আগের প্রার্থী 1 ভোটে জিতেছেন বিধায় এটি এই কোর্টের রায়ে এটাকে আবার উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। তো আমাদের আজকের এই স্কারবরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনের আলোচনায় আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জনাব লাইকুল হক চৌধুরী। উনি একই সাথে পরিচালক বাংলাদেশ পথমালা, যেটি বাংলাদেশি কমিউনিটির একটি চমৎকার আয়োজন, প্রতি বছর হয় এই পথমেলা, এবং সেটারই দীর্ঘদিন পরিচালক হিসেবে আছেন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব বোরহানুল হক সম্রাট, সিনিয়র সাংবাদিক এবং বর্তমানে কানাডা প্রবাসী। আর আমি আপনাদের সাথে আছি ডক্টর খন্দকার মাহমুদুল হক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমেই জানতে চাইব জনাব লাইকুল হক চৌধুরীর কাছে, আপনি কি ভাবছেন বর্তমানে স্কারবরো সাউথ ওয়েস্টের এই উপনির্বাচন নিয়ে? আমি একটু অ্যাড করে নেই, এই স্কারবরো উপনির্বাচন, সাউথ ওয়েস্ট উপনির্বাচনে কিন্তু একটি চমক আছে। চমক সেটি হলো এই স্কারবরো সাউথ ওয়েস্টের যিনি এমপিপি ছিলেন, এনডিপির যিনি ডেপুটি লিডার অফ দ্য হাউসও ছিলেন, বাংলাদেশি কানাডিয়ান, এবং আমরা তাকে আমাদের এই লোকাল কমিউনিটির একটা অগ্নিকন্যা হিসেবে চিনি, ডলি বেগম এবার লিবারেলের হয়ে স্কারবরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে বিল ব্লেয়ারের ছেড়ে দেওয়া আসনে লড়ছেন। তো কি মনে হয় লায়েক ভাই আপনার কাছে? অবশ্যই ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর মাহমুদ ভাই এবং আমার প্রিয় সাংবাদিক ভাই। আসলে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আপনি ইতিমধ্যে বলেছেন ডলি বেগম, আমার বাড়িও মৌলভীবাজার জেলায় বাংলাদেশের, এবং ডলি বেগমও কিন্তু আমাদের মৌলভীবাজারেরই সন্তান। উনি সেই বাল্যকালে এই দেশে এসেছেন, সম্ভবত 8-10 বছর বয়সে, এবং তারপরে তার কর্মকাণ্ড ছাত্রাবস্থায় বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ততা এবং সমাজসেবা, এটা অত্যন্ত উল্লেখযোগ্য। যাই হোক, ডলি বেগম যখন এনডিপি থেকে নির্বাচন করছিলেন, সেটা 2018 সালে, তো তারপরে সেই সময় তো ডলি বেগমকে সবাই চিনতো না। She was very young, and তারপরে উনি আসার পর থেকে বেসিক্যালি এখানে প্রায় বাংলাদেশি ইমিগ্রেন্টসদের মধ্যে প্রবণতা হচ্ছে আমরা সবাই লিবারেলের সাপোর্টার, সেটা আপনি বলেন প্রভিন্সে কিংবা ফেডারেলে। কিন্তু সেক্ষেত্রে যখন ডলি বেগম আসলেন, তো সবাই একটা সুর উঠলো যে এটা আমাদের মেয়ে, এটা আমাদের, যেহেতু আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে এই স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ে আমাদের বাংলাদেশি ভোটারের সংখ্যা অনেক বেশি, বলতে পারেন পুরা কানাডার মধ্যে এই সিটটাতেই আমাদের সংখ্যাধিক্য, বা অ্যাবাউট 8,000 ভোটস বাংলাদেশি কানাডিয়ানদের এই বসবাস এই স্কারবরো সাউথ ওয়েস্টে। তো যাই হোক, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, যদিও তিনি অন্য পার্টি ছিলেন, কিন্তু আমরা সেটি বলে গিয়ে আমরা বাঙালি হিসাবে, আমাদের কন্যা হিসাবে আমরা সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করি, এবং পরপর 3টি ইলেকশনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে আমাদের কানাডিয়ান এবং বাংলাদেশি 2টি দেশকেই গর্বিত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। ইভেনচুয়ালি গত প্রভিন্সিয়ালে ডার্ক ফোর্ডের স্ন্যাপ ইলেকশন কল করেন 2025 সালের ফেব্রুয়ারিতে, এবং সেই ইলেকশনে ডলি বেগম বিপুল ভোটে বিজয়ী হন। তারপরে আমাদের এইখানে বর্তমান এমপি যিনি ছিলেন এবং একসময় টরন্টো পুলিশ চিফ বিল ব্লেয়ার, পরবর্তীতে লিবারেল পার্টির নেতা এবং এমপি আমাদের স্কারবরো সাউথ ওয়েস্ট থেকে, তারপরে তিনি এখানে ডিফেন্স মিনিস্ট্রি সহ পাবলিক সেফটি মিনিস্টার অনেক পোর্টফোলিওতে ছিলেন, এবং ভেরি সাকসেসফুলি উনি ওনার টার্ম শেষ করেছেন। এবং শেষের দিকে এসে ওনার সাথে আমাদের মিটিং হয়েছিল,
তো উনি বলছেন যে উনি আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছেন পাবলিক সার্ভিস করতে করতে, সেটা প্রায় 50 বছরের অধিক সময়। তো উনি আর খুব একটা ইচ্ছুক না। তো সেই সুবাদে উনি আপনার পলিটিক্সকে গুড বাই বলেছেন এবং আমাদের অত্যন্ত যোগ্য একটা বিশ্ব নেতা হিসেবে এটি একটি খুব সুন্দর কালচার যে এরা বুঝে যে কখন রাজনীতি ছেড়ে দিতে হবে। তো যাই হোক, সেখান থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি, আপনারা জানেন কি হয়েছিল বিগত দিনে, কিভাবে উনি লিডারশিপ রেসে আসলেন এবং লিবারেল পার্টি অফ কানাডার লিডার হলেন। তারপরে যেখানে আমাদের পপুলারিটি ছিল সেই সময় যখন প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছেড়ে দিচ্ছেন, 18% ছিল আসলে, ইনফ্যাক্ট 18%, এবং এই কনজারভেটিভ পার্টি ছিল 48%। That's a 30 points difference between ফেডারাল এন্ড আপনার লিবারাল এন্ড কনজারভেটিভ। সেইখান থেকে মার্ক কার্নি আসার পরে এটা জাদুর মতো হয়ে গেল, আপসাইড ডাউন হয়ে রিভার্স হয়ে 48% হয়ে গেল লিবারালের পপুলারিটি, 18% হয়ে গেল আপনার কনজারভেটিভের। সেই থেকে অনেক কথাবার্তার পরে শেষ পর্যন্ত লিবারেল পার্টি কানাডায় মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে আসলো। এদেশে মাইনরিটি মানে 340টা সিট আছে, আপনারা জানেন, সংসদীয় আসন কানাডা জুড়ে। তার মধ্যে 172টি আসন পাইলে আপনি মেজরিটি হবেন, কিন্তু উনি 168 আসন পেলেন। ইভেনচুয়ালি 2-1টা ফ্লোর ক্রসিং হলো। এখন বর্তমানে 170টি আসন নিয়ে লিবারেল পার্টি সরকার চালাচ্ছে। কিন্তু এই টরন্টোর এই স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে যখন বিল ব্লেয়ার বললেন উনি ছেড়ে দিচ্ছেন, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের প্রাক্তন এমপিপি ডলি বেগম, ওদের মধ্যে একটা রাজনৈতিক বোঝাপড়া হলো এবং সেই সুবাদে ডলি বেগম প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন এবং ফেডারেল পলিটিক্সে যোগদান করলেন। আমরা অত্যন্ত আনন্দিত ডলি বেগমের মতো এরকম একজন যোগ্য প্রাজ্ঞ একজন নেত্রী, যিনি এনডিপি প্রভিন্সিয়াল এনডিপির দলীয় পার্সন ছিলেন, সেকেন্ড পার্সন, এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে সংসদীয় তো এই উপনির্বাচনে তো 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যদি বলি ফাতিমা শাবান এনডিপি থেকে, যিনি এর আগেও নির্বাচন করেছেন, পূজা মালহোত্রা গ্রিন পার্টি থেকে, এবং ডায়ানা ফিলিপোভা প্রোগ্রেসিভ কনজারভেটিভ থেকে, এবং ডলি বেগম লিবারেল থেকে। আপনি কার সম্ভাবনা দেখছেন অটোয়াতে যাওয়ার ব্যাপারে? আপনি বলেন যে আমরা বাংলাদেশে একটা স্লোগান বলি যে অমুকের মাটি তমুকের গাটি, সেরকম আসলে এই স্কারবোরো সাউথ ওয়েস্টে আসলে মানে ডলি বেগমের গাটি হয়ে গেছে। সো বেসিক্যালি শি ওয়াজ ভেরি পপুলার, just not because she was an MPP, as a person, as a qualification, as her credentials, everything makes her real Dolly Begum, and she becomes herself as a real leader of the community, of not necessarily in Bangladeshi community, in every community people, because it's a very vibrant Scarborough Southwest. Like every pocket has different communities, like whether you call it Filipino, Sri Lankan, Bangladeshi obviously, plus Pakistani community, everybody loves her. So she, মানে মানুষ আসলে এখানে পার্টি লাইন না দেখেও অন্য পার্টির লোকরাও কিন্তু ডলি বেগমকে ভোট দিবেন। আমি নিশ্চিত ডলি বেগম এই উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন। ধন্যবাদ লাইক ভাই। সো আমরা এখন একটু আসতে চাই আমাদের আরেক ভাই সাংবাদিক বোরহানুল হক সম্রাটের কাছে। আপনি তো আসলে একদমই কানাডাতে নতুন এসছেন, তারপরেও সাংবাদিক যেখানেই যায় সে তার যে কাজ সে খুঁজে পেতে দেখে কোথায় কি অবস্থা। তো আপনি এই বিগত প্রায় বছরখানেকে আপনি কি দেখছেন, আপনার কি মনে হয়? একটি বিষয় বলতে পারি যে আমি আমার দেশেও যখন নির্বাচন হতো, সেই নির্বাচন কেন্দ্রিক যে তথ্য উপাত্ত সেটি ঘাটাঘাটিতে আমরা ব্যস্ত থাকতাম এবং তার ভিত্তিতে আমরা পরিসংখ্যান সাজাতাম যে বাস্তবতাটা ঠিক কী বলছে। যেভাবে লাইভে বলছিলেন যে এটি একটি ঘাঁটি, আসলে এটি তো এক ধরনের পলিটিক্যাল বক্তব্য, কিন্তু তথ্য উপাত্ত যদি আপনি দেখেন সেটিতেও বলা যায় যে আসলেই যে 2007 সালের পর থেকে 2026 আমরা এখন আছি, সেই সময়ের যদি নির্বাচনের ফলাফলগুলো আপনি দেখেন তো বিপুল ভোটে আসলে এখানে দেখা যায় যে লিবারেল পার্টি তারা এগিয়ে আছেন। শুধু একটিবার এনডিপি থেকে 2011 সালে এনডিপির একজন এখানে জিতেছিলেন, তাছাড়া এটি আসলেই লিবারেলের ঘাঁটি, তথ্য উপাত্ত সেটি বলে। আরেকটি জিনিস আমি তথ্যপত্রের ভিত্তিতেই বলতে চাই, যেহেতু আমি নতুন মানুষ, আমি অতটা ধারণা রাখি না। তথ্য যেটি বলছে যে গত 15 বছরে প্রায় 20,000 ভোটার বেড়েছে
নিবন্ধিত ভোটারের সংখ্যা বেড়েছে। Right. এবং ভাই যেটি বলছিলেন যে কমপক্ষে 8,000 ভোটার হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান, মানে বাংলাদেশের মানুষ, কিন্তু এখানে তারা ভোটার হয়েছে। তো এই ভোটটি সম্ভবত ডলি বেগমের কাছেই যাবে, এটি বোঝা যায়। এবং এই ভোট ব্যাংক, এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন ঘাটছিলাম দেখছিলাম যে এখানে অনেক বেশি ভোটার দরকার হয় না জিততে হলে। সর্বোচ্চ যদি দেখা যায় 2019 সালে 27,750টি ভোট পেয়ে এই আসনে, ফেডারেলের আসনে মানুষ জিতে গেছে, যেটা আমাদের বাংলাদেশের সাথে যদি আমি রিলেট করি লাখ লাখ ভোট লাগে। যে এটি ইউনিয়ন পরিষদের নির্বাচন Exactly. বা উপজেলা পরিষদের নির্বাচন, আপনার আমাদের আর সংসদীয় আসনের নির্বাচন তো আসলেই লাখ লাখ, যেটি বলছেন লাখ কয়েক লাখ ভোটের ব্যবধানও হয়ে যায়। 1 লাখ ভোটের ব্যবধানে এবারই জিতেছেন বেশ কয়েকজন মানুষ। সেক্ষেত্রে এখানে মাত্র এই 24, 25, 27, 28 হাজারের মধ্যে রেজাল্ট হয়ে যায়। এবং এমপিপি ইলেকশনও এখানে আমি তাই দেখি যে একবারের একটি রেজাল্ট দেখছিলাম যে মাত্র 12,000 ভোটের ভোট পেয়ে একজন এখানে জিতে গেছেন। ফলে প্রতিটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। যেটি আপনি বলছিলেন যে 3 তারিখে অ্যাডভান্স ভোট শুরু হবে এবং 13 তারিখে মূল ভোটটা হবে। আসলে এখানকার ভোটের ধরনটাই তো আলাদা, আর ঢংটাই তো একটু অন্যরকম। ফলে এই প্রতিটি ভোটার এখানে খুব গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে ভোটারকে ভোট কেন্দ্রে নেওয়াটা এটি প্রার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ। এবং যত বেশি ভোট পড়বে, টার্ন আউট যত বেশি হবে, তত বেশি এই ভোটটা আরো বেশি। একটু আমি শুধু অ্যাড করি ভাইয়ের সাথে, ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু বাই ইলেকশনে কিন্তু ভোটার টার্ন আউট খুব লো হয় সাধারণত। সেটি বলছিলাম। এবং গত বছর কিন্তু যখন আমাদের বিল বেয়ার এমপি হয়েছেন, উনি 32,000 ভোট পেয়েছিলেন। এট দ্য সেম টাইম কনজারভেটিভের প্রার্থী পেয়েছিলেন 16,000, মানে অলমোস্ট হাফ, বিগ ডিফারেন্স। 34 and 17, রাইট। সো এখানে হচ্ছে কি, এখানে মানুষজন আসলে ভোটের প্রতি খুব একটা ইন্টারেস্টেড, সব মিলে 51,000 ভোট। হ্যাঁ হ্যাঁ, তো তাই। সো 90,000 ভোটের মধ্যে 51,000 তো নট লাইক নিয়ারলি 50% or little bit more than 50%। তো এখানে আসলে হয়েছে মানুষ আসলে এত বেশি ইলেকশন মুখী না। যেমন বাংলাদেশে একটা ইলেকশন আসলে যেমন পাড়া মহল্লায় অলিতে গলিতে আলাপ আলোচনা হয়, এই দেশে সেটা হয় না। সেটি না। তো এই জন্য হচ্ছে কি, আর প্লাস হচ্ছে দেখেন এই ফেডারেল বাই ইলেকশনের পরে কিন্তু একটা আপনার প্রভিন্সিয়াল বাই ইলেকশন এই সিটি হবে স্কারবোরো সাউথ ওয়েস্টে। এরই পাশাপাশি অক্টোবর মাসে আবার কিন্তু টরন্টো সিটি কাউন্সিলের ইলেকশন। সো এত ইলেকশনের মধ্যে মানুষ আসলে মানে হয়ে যায়, মানে মানুষ ভোটের প্রতি। তবে এই আসনটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে যেটি আপনারা বলছিলেন যে এই যে ফেডারেল গভর্নমেন্ট যে এখন টিকে আছে, মার্ক কার্নির সরকার, এই একেবারেই টান একটি এশিয়ার মধ্যে ফ্লোর ক্রসিং করেছেন 2 জন। তো এমন একটি অবস্থায় ডলি বেগমকে বেছে নেওয়া, এটি একটি গুরুত্বপূর্ণ চমক হিসেবে আমার কাছে মনে হয়। এবং প্রধানমন্ত্রী অত্যন্ত সুদৃঢ় এবং বিজ্ঞ একটা সিদ্ধান্ত ছিল এই ডলি বেগম মতো একজনকে বেছে নেওয়া। এবং যেহেতু এটা বাংলাদেশি অধ্যুষিত এবং আমি যদি আপনাদেরকে ডলির ব্যাপারে কিছু তথ্য দিই, সেটা হবে কি যে ডলি প্রথম ইলেকশনে আসলো 2018-তে। তখন লাইক ভাই যেটা বলেছিলেন যে সে টু ইয়াং, সে একা একা ক্যাম্পেইন করেছে। এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, একদিন সে ভর দুপুরে, যেহেতু আমি একটি প্রতিষ্ঠান চালাই, আমার প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম সে একা একা হেঁটে হেঁটে ডোর টু ডোর নক করছে 2018-তে। এবং আমি তাকে ডাকলাম, গ্রিট করলাম, এবং তার মুখ শুকনা, আমি তাকে পানি দিলাম এবং তাকে বসালাম এবং তাকে কিছু আইডিয়া দিলাম এবং বললাম যে আমাদের এই বিল্ডিংয়ে অনেক ভোটার আছে, ইউ হ্যাভ টু গো, তোমাকে যাইতে হবে। বলছে হ্যাঁ ভাই আমি যাব। তো তার যে কাজ করার স্পৃহা, ওই যে 2018-তে, আর ওই যে লাইক ভাই যেটা বললেন যে এটা লিবারেলের একটা যদিও ঘাঁটি, দো ডলি ইজ এ বাংলাদেশি কানাডিয়ান, সো তখন একটা ইমোশন কাজ করলো যে আমাদের তো কেউ নাই, সুতরাং সে যে পার্টিরই হোক আমাদের এই মেয়েটাকে আমাদেরকে কুইন্স পার্কে পাঠাতে হবে। তখন দল মত নির্বিশেষে কে এনডিপি করে, কে লিবারেল করে, কে পিসি করে, ডাজেন্ট ম্যাটার, কে সাপোর্ট করে, আমরা সম্মিলিতভাবে ডলিকে সাপোর্ট করলাম এবং ডলি বিপুল ভোটে। এবং ওখানে একজন পুরাতন ক্যান্ডিডেট ছিল, দীর্ঘদিনের এমপিপি লরেঞ্জোকে হারিয়ে সে, এবং অনেক সিনিয়র পলিটিশিয়ান, তাকে হারিয়ে সে বিজয়ী হলো। এবং সেখানেও কিন্তু সে মোর দ্যান 48% ভোট পেয়েছিল। 22-এর ইলেকশনেও তার কিন্তু ভোটার কমেনি, 47% প্লাস। এবং 25-এর ফেব্রুয়ারিতে যে আরেকটা ইলেকশন হলো, মিড টার্ম ইলেকশন, সেখানেও কিন্তু সে 42.9% ভোট পেয়েছে। ওখানে একটু ভোটার কমার কারণ ওই সময় লিবারেল একটা ভালো ক্যান্ডিডেট চুজ করেছিল, যার জন্য প্রায় লিবারেল আগের যেই 22-এর ইলেকশন থেকে 25-এর মিড টার্ম ইলেকশনে প্রায় তারা 4,000 ভোট গেইন করেছিল। এইটার কারণে ওই সময় কিন্তু, তারপরও ডলি কিন্তু
all the way from 2018 তার যে জনপ্রিয়তা, তার যে অ্যাকসেপ্টেন্স, তার যে কমিউনিটিতে প্রত্যেকটা জায়গায় তার ভাইব্রেন্ট প্রেজেন্স এবং প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করা, প্লাস তার কাছে যেই যায় শি ট্রাইড হার বেস্ট। Right. কতটুকু পারে বা হয় আমরা জানি না, বাট হাসি মুখে সে কাজটা করার চেষ্টা করে, শি ট্রাইড হার বেস্ট। সো হোপফুলি এবারও শেষ হাসিটা ডলি হাসবে আমার কাছে মনে হয়। সেখানে একটা জিনিস আমি যোগ করতে চাই মাহমুদ ভাই, আমরা যখন এখানে বেসিক্যালি আমরা কিন্তু লিবারেল পার্টির সমর্থক, কিন্তু আপনারা যদি পলিটিক্যাল অ্যালাইনমেন্টগুলো দেখেন বা স্ট্র্যাটেজিগুলো দেখেন, লিবারেল পার্টি এবং এনডিপির মধ্যে কিন্তু অনেক সামঞ্জস্য সাদৃশ্য আছে, কিন্তু সেটা কিন্তু কনজারভেটিভ পার্টির সাথে আমাদের নাই। কনজারভেটিভ কিন্তু পুরো ডিফারেন্ট একটা স্ট্যান্ডিং, তাদের পলিসি ডিফারেন্ট। তো এই পলিসির সাথে আমাদের আসলে ইমিগ্রেন্টদের কমিটির সাথে সাধারণত যায় না, যে জন্য আপনার ওই আমাদের জন্য খুব কঠিন ছিল না যে লিবারেল হয়েও এনডিপি কে ভোট দেয়া। এনডিপি হচ্ছে এদেশের যদি সিস্টেম আপনি বোঝেন তাই ফার লেফট, আর লিবারেলটা হচ্ছে সেন্ট্রাল লেফট। সো এই জন্য অ্যালাইনমেন্টটা খুব সহজ হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ সাথে সেটা আমাদের হয় না, হবে না। সো এই জন্য আইডিওলজিক্যাল, আদর্শগত এবং তাদের পলিসি, এবং সবসময় বলা হয় যে লিবারেল পার্টি হচ্ছে ইজ ভেরি মাচ প্রো ইমিগ্রেন্ট, অ্যান্ড তারা ইমিগ্রেন্টদেরকে এনকারেজ করে। এবং আমরা ট্রুডোর হয়তো বা জাস্টিন ট্রুডোর লাস্ট কিছু ফেইলিওর বা কিছু ডিবেট ছিল তার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, কিন্তু জাস্টিন ট্রুডো ইমিগ্রেন্টের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং যথেষ্ট কাজ করার চেষ্টা করেছেন, এবং প্রচুর ইমিগ্রেন্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কানাডাতে এসছে। ইটস এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট। সো ওই ক্ষেত্রে ওভারঅল লিবারেল পার্টির উপর একটা সবার সফট কর্নার আছে, এবং আমরা আশা করব আমরা দলমত এর ঊর্ধ্বে উঠে, যেহেতু একজন বাংলাদেশি কানাডিয়ান আমাদের এই রাইডিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা তাকে অটোয়া পাঠানোর জন্য আমরা সর্বত চেষ্টা করব। সম্রাট যদি কিছু বলতেন। না, এই ক্ষেত্রে আমি আরেকটি দুটি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। সেটি হচ্ছে ডলি বেগম প্রথমবার যেবার ইলেকশন করলেন সেবার উনি প্রায় 20,000 ভোট পেলেন। এবং আরেকটি তথ্য যেটি বলছিলাম যে গত 15 বছরে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় 20,000। তো এই 20,000 থেকে যদি ডলি বেগম এখান থেকে 7-8 হাজার ভোট সংগ্রহ করতে পারেন, এবং আমরা যে ইতিহাস যেটি বলছে যে সর্বোচ্চ 25 থেকে 27 হাজার ভোট পেলে ফেডারেলে জেতা যাওয়া সম্ভব, ফলে আমার ধারণা যে এটি তার পক্ষে হয়তো অনেকখানি সম্ভব। এবং আরেকটি আলোচনা যেটি শুনতে পাই, জানি না কতটুকু ঠিক, যে ডলি বেগম যদি এখান থেকে জিতে যান তবে তার ফেডারেলে মানে কানাডার শীর্ষ পর্যায়ে যে মন্ত্রিসভা সেখানে তার আসন পাওয়ার একটি সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে, ফলে সেই দিক দিয়েও হয়তো ডলি বেগম এগিয়ে থাকবেন বলে মনে হয়। আপনি যেমনটি বলেছেন ভাই, আসলে সেটা আমরা বিশ্বাস করি। ডলি বেগম মতো যোগ্য একজন মানুষ অবশ্যই এখান থেকে এমপি হবেন, এবং পাশাপাশি এট দ্য সেম টাইম আমার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি উনার যে পলিসি সেখানে উনি ইয়াঙ্গার এমপিদেরই সামনে নিয়ে যাচ্ছেন, এবং ডলি বেগম ইজ ভেরি কোয়ালিফাইড টু বিকাম ওয়ান অফ আওয়ার ফার্স্ট এভার বাংলাদেশি বোর্ন মিনিস্টার্স ইন কানাডিয়ান পলিটিক্স। আমি ডেফিনেটলি বিশ্বাস করি। এট দ্য সেম টাইম আমি একটু যদি আলোচনা করি, আমাদের কনজারভেটিভ পার্টি, আমাদের লিবারেলের সাথে যারা মেইন রাইভেল এখানে, তাদের কিন্তু যে ক্যান্ডিডেট হয়েছেন ডায়ানা ফিলিপোভা, উনি কিন্তু এই মাত্র পরশুদিন বা 3 দিন আগে ওনাকে এখানে বলা হয়েছে অ্যাজ এ ক্যান্ডিডেট। উনি কিন্তু গত ইলেকশনে ক্রিস্টিয়া ফিল্যান্ডের সাথে এই আপনার ইউনিভার্সিটি রোজির আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 16,000 মতো ভোট পেয়েছিলেন। কিন্তু উনার তো আসলে আমি জানি না কনজারভেটিভ পার্টি কেন এত সময় নিয়ে এত দেরিতে ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছেন। এটা তো সহজ না, একটা ইলেকশন আপনার 3 সপ্তাহের মধ্যে একটা ক্যাম্পেইন। আমার কাছে মনে হয় যে এটা ইজ এ কাইন্ড অফ ল্যাক অফ কনফিডেন্স অলসো, বিকজ কনজারভেটিভ পার্টি অলসো ভেরি রিলাক্টেন্ট দ্যাট আমরা এখানে যাকেই দেই মেবি হি অর শি উইল লুজ দ্য রেস। সো দ্যাটস ওয়াই দে ডোন্ট হ্যাভ এনি রাশ, এবং তারা ভেবে চিনতে একটু সময় নিয়ে ক্যান্ডিডেট দিয়েছে। কিন্তু এই ক্যান্ডিডেট যে ডায়ানা ফিলিপোভা ক্যান্ডিডেট হিসেবে আসার অনেক আগেই কিন্তু ডলি কাজ শুরু করেছে, এবং ডলি কাজ শুরু করার পরেই কিন্তু পুরো কমিউনিটিতে একটা হাইপ এবং একটা ভাইব্রেন্ট অবস্থা তৈরি হয়েছে যে ডলি বেগম, আমরা ডলি বেগমকেই চাই এবং উই আর উইথ ডলি বেগম। এই ভাইবটা আমরা যখন কমিউনিটিতে কথা বলি, বিভিন্ন জনের সাথে আলোচনা করি, শুনতে পাই যে না, এটা তো নো ডাউট
যেহেতু সে এসছে, আমরা অবশ্যই তাকে এন্টারটেইন করব এবং আমরা তাকে অটোয়া পাঠানোর ব্যাপারে সাহায্য করব। সেই সাথে ব্যাপারটা আমাদের জন্য আরেকটু সহজ হয়ে গেল। আমরা আগে ভোট দিচ্ছিলাম এনডিপি কে, বিকজ শি ওয়াজ ডলি বেগম, এখন কিন্তু সে আমাদেরই হয়ে গেল, সেই লাল লিবারেল, রাইট? সো আমরা আমাদের কিন্তু সবার অবস্থানটা আরেকটু সুদৃঢ় হলো আমার মনে হয়। না, ইট ইজ ভেরি মাচ কমফোর্টেবল যে এখন আমাকে আর দলের ক্যান্ডিডেট বাদ দিয়ে আরেকজনকে ভোট দিতে হচ্ছে না। আমি আমার পছন্দের প্রার্থী এবং আমি আমার দলেরই ক্যান্ডিডেট সে, এবং তাকে ভোট দিতে পারছি, সুতরাং এটাও একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, আপনি যেমনটা বলছিলেন ওই যে আসলে কনজারভেটিভ পার্টি মনে হচ্ছে ওরা এটা গিভ আপ করছে, যে এই সিটটা কোনোভাবেই হবে না, যিনি ক্যান্ডিডেট হোক বা যিনি ওয়েদার ইটস হিম অর হার, এই রাইডিংটা তাদের না, এটা ডলি বেগমের রাইডিং হয়ে গেছে আসলে। তো সেই হিসাবে আমি আশাবাদী, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাহমুদ ভাই এবং সম্রাট ভাই। আরেকটা কথা আমরা বলি, সেটা হচ্ছে যে এই ফেডারেল বাই ইলেকশন যেটা 13ই এপ্রিল হবে, তো এটার অ্যাডভান্স ভোটিং শুরু হচ্ছে 3 তারিখ থেকে, এবং প্রায় 86,000 প্লাস ভোটার থাকবে। আপনারা যারা অ্যাডভান্স ভোটিং দিতে চান সেই সুযোগটাও আপনারা নিতে পারেন, এবং আপনারা আপনাদের যোগ্য ক্যান্ডিডেটই পছন্দ করবেন আশা করি। আর আমরা এই ফেডারেল বাই ইলেকশনের আগেই আমরা আরেকটি অনুষ্ঠান করব একদম লেটেস্ট ইলেকশনের হাল হকিকত নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সবাইকে শিকড় টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমরা আশা করব আপনারা শিকড় টিভির সাথে থাকবেন। আমাদের এই অনুষ্ঠান আসতেই থাকবে, এবং ইলেকশন নিয়ে আমরা আরও কিছু অনুষ্ঠান করব। ইলেকশনের দিনে আমরা আমাদের অনুষ্ঠান লাইভে থাকব। সব কিছু মিলে শিকড় টিভির সঙ্গে থাকুন। আপনারা এটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আজকের অতিথি লাইকুল হক চৌধুরী এবং বোরহানুল হক সম্রাট, আপনাদের অনেক ধন্যবাদ। কষ্ট করে আপনারা স্টুডিওতে এসছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।